পুনর্মিলন গুঞ্জন চৈতি পর্ব ৬। প্রথমে তাও মনে হচ্ছিল তুমি আমায় দেখে চমকেছ, অস্বস্তিকর শিকার হচ্ছ, হয়তো কিছুটা ভয়ও পেয়েছ, কিন্তু না। তারপরে আবার ধীরে ধীরে বলতে যাচ্ছ তোমাকে আমার অচেনা লাগছে, বড্ড অচেনা। 4 বছর একটা মানুষের এতটা বদল কি সত্যিই অভাবনীয় নয়? আচ্ছা, আমরা দুজন মুখোমুখি হওয়ার পর আপনার মুখ নিঃসৃত প্রথম কথা যেন কী ছিল মনে আছে? এটা বুঝি আমার প্রশ্নের উত্তর ছিল? ওকে, তাহলে চুপচাপ বসে থাকুন, কারো কোনো কথা বলার প্রয়োজন নেই, আর প্রশ্ন উত্তরের পর্ব বাড়ানোরও দরকার নেই। কোনো একজন যাত্রী নেমে গেলে আমি না হয় সিট বদল নেব। জাগ্রত দমে গেল, বিরক্তি ভরা কণ্ঠে নরম করে বলল, আমার মতো গুছিয়ে মনে নেই। তোমার তো মনে আছে, তুমিই বলো, বলে তোমার কথা শেষ করো, তারপর আমাকে আমার প্রশ্ন উত্তর দাও প্লিজ। বলেছিলাম টাঙ্গাইলে নিজের বাড়ি রেখে আমি বরিশালে কেন? নিজের বাড়িতে কি জায়গা হয়নি নাকি? বরিশালে তো আমার কোনো আত্মীয় নেই, তবুও সেখানে কেন? নিজের বাড়িতে মানিয়ে থাকতে পারিনি, ইত্যাদি ইত্যাদি। এরকম কিছু কথাই বলেছিলেন, রাইট? জাগ্রত জবাব না দিয়ে অপলক চেয়ে রইল। ফাল্গুনী উত্তরের আশায় বসে রইল, বলতে শুরু করলো। একটু আগে আবার প্রশ্ন করলেন, সেপারেশনের দিন থেকে এ পর্যন্ত আমি কোথায় ছিলাম, তাই না? কি বোঝাতে চাচ্ছ? মুখোমুখি হওয়ার পর নিজেকে আমার সামনে এমনভাবে উপস্থাপন করলেন যেন আমার খোঁজ খবর আপনি কিছুই জানেন না। শীতকালে কখনো শুনেনও নি আমি আমার বাড়িতে নেই, মানে টাঙ্গাইলে নেই। তারপর বেশ আয়েশ করে তুচ্ছ তাচ্ছিল্য করলেন আমায়, ছোট করার কোনো ফাঁক ফোকরও বাদ দেননি। তারপর একটু আগে আবার প্রশ্ন করেছেন, সেপারেশনের দিন থেকে এ পর্যন্ত আমি কোথায় ছিলাম? বিষয়টা হাস্যকর না? আপনি সব জেনেও এমনভাবে নাটক চালিয়ে গেলেন যেন আপনি কিছুই জানেন না আমার ব্যাপারে। তাই এইসব নাটকের মূল উদ্দেশ্য এ তো যে আমি যেন জানতে না পারি আপনি আমার খোঁজ রেখেছেন, তাহলে আপনার মেল ইগোতে ঠেস লাগতো, তাই না? জাগ্রত আবারও নিয়ন্ত্রণ হারালো, সব ভুলে গেল আর রাগের বসে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার খোঁজ নিয়েছি, তোমায় মনে করেছি, তোমাকে এক পলক দেখার আশায় বারবার ছুটে গেছি ওই বাড়ি, কিন্তু কোনো খোঁজ পাইনি, কেউ বলেনি তুমি কোথায়। তারপর 1 বছর বাদে যখন সেপারেশনের কেউ খোঁজ দেয়নি, মানে বুঝলাম না ব্যাপারটা। কোথায় খোঁজ করেছেন আর কে খোঁজ দেয়নি? কোথায় আবার নেব? যেখানে তোমায় থাকতে সেখানে নিয়েছি। তোমার জেঠুমনির বাড়িতেও খোঁজ করেছি, অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, তোমাদের পাইনি। শুধু এইটুকু জানতে পেরেছিলাম তোমরা কেউ ওই ভাড়া বাসায় আর থাকো না। বাড়িওয়ালা এর থেকে বেশি কিছু বলেনি। কোথায় আছো তা জানতে পারিনি। পুলিশের সাহায্য নেওয়ার মতো কোনো সুযোগ ছিল না, তাহলে অনেক কিছুর জার্নিতে টানাটানি হতো। এমনিতেও কোর্টেরও নির্দেশ ছিল 1 বছর নাগাদ কেউ কারো লাইফে ইন্টারফেয়ার করতে পারবো না। তুমি ভরণ পোষণ নিতে অস্বীকার করেছিলে, তাই তোমার সাথে যোগাযোগও ছিল না, তোমার ফ্যামিলির কোনো খোঁজ ছিল না। শেষ নিরুপায় হয়ে ছেড়ে দিয়েছিলাম সব আশা। তারপর দিন যাচ্ছিল আর তোমায় নিয়ে অভিযোগের পাল্লা ভারী হচ্ছিল, ক্ষোভের পাল্লা বেড়ে যাচ্ছিল। ভাবতাম তোমায় সামনে পেলে সবার আগে দুগালে চড় বসাবো, খুব অপমান করব, ঘৃণা করব, সবার সামনে ছোট করব, কাঁদাবো। আর আর কথা বলতে বলতে জাগ্রত চিৎকার করে উঠল, চিৎকার করে মাথা চেপে ধরে বসলো। তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিলে, সবচেয়ে বড় ভুল। আমাকে নিঃশেষ করে দিয়েছো, তুমি নিঃশেষ করে দিয়েছো। তুমি কখনোই সুখী হতে পারবে না, কখনোই না, কোনো দিনও না। তোমাকে মেরে ফেলতে ইচ্ছে করে আমার। আর তারপর নিজেকে বাসের সকল যাত্রীর মনোযোগ এখন জাগ্রত আর ফাল্গুনের দিকে। তবে এখন আর কেউ বিরক্ত হচ্ছে না, বেশিরভাগই মজা লুটছে আর নিজেদের মতো সমালোচনার জ্বর তুলছে। কিছু মানে উৎসুক নয়নে দেখে যাচ্ছে শুধু, কোনো প্রতিক্রিয়া ছাড়া। আর কয়েকজন ব্যতীত হচ্ছে একটি সম্পর্কে বিচ্ছিন্নতার নজির দেখে, আফসোস করছে একটি সম্পর্কের ভাঙ্গন দেখে। কন্ট্রাক্টরও সামনে আসেনি, একটু দূরে দাঁড়িয়ে দেখে যাচ্ছি সব। আমার মাঝে মাঝে বাস চালককে গিয়ে এদিকে খবর দিচ্ছে। এরই মধ্যে বাস থেমে গেল, মির্জাপুরে এসে পৌঁছেছে বাস। 2 জন যাত্রী নেমে গেল সেখানে। বোর হতেও দেরি নেই, আলো ফুটতে শুরু করে দিয়েছে অল্প অল্প করে। কিছুক্ষণের পরেই দেখা মিলবে হলদে বামনের অজস্র আলো, আর অল্পতে তেজ নিয়ে পদার্পণ করবে পৃথিবীর বুকে। তারপর ধীরে ধীরে নিজেকে মেলে ধরবে প্রকৃতির সোনামুখ অঙ্গে। দূর হবে সমস্ত কালো অন্ধকার। উঠে দাঁড়ান। জাগ্রত 2 হাতে চুল খামচে ঝুঁকে বসেছিল। এর মধ্যে কানে আসে ফাল্গুনের নরম কণ্ঠ শুনেই মনে হচ্ছে না এতক্ষণে কিছু হচ্ছিল তাদের মধ্যে। জাগ্রত মাথা তুলে অগ্নিচূর্ণ দৃষ্টিতে চেয়ে রইল ফাল্গুনির চোখে। তবে ফাল্গুনির দৃষ্টি এদিক সেদিক করে হ্যান্ড পার্স গোছাতে ব্যস্ত। একবারও নয়নজোড়া তুলে দেখেনি জাগ্রত, আর জাগ্রতর দিকে কোনো দৃষ্টি দেয়নি। কেন দেখেনি তা শুধু
সেই জানে। নিম্নমুখী হয়ে জাগ্রত কথা ছুড়ে দিয়েছে সে। পার্স ব্যাগটি হাতে নিয়ে চলন্ত বাসে উঠে দাঁড়ালো ফাল্গুনী। জাগ্রতকে আবারও বলল উঠে দাঁড়াতে। জাগ্রত বুঝে গিয়েছে ফাল্গুনী তার কোনো কথার উত্তর দেবে না, এড়িয়ে যাবে প্রতিটি কথা, কিন্তু তার পেটের কথা কলা কৌশল করে ঠিকই বের করে নিয়েছে। ফাল্গুনের চোখে চোখ রেখে জাগ্রত বলল, বসে পড়ো। কেননা গন্তব্য পৌঁছানোর আগ পর্যন্ত আমি তোমার সাথে ছাড়ছি না। 7 বছর আগে ছেড়ে দিয়েছেন, এখন আবার নতুন করে নাটক কেন করেছেন? এক হাতে কখনো তালি বাজে না। যাই হোক, আমি উঠছি না আর তোমাকে যেতে দিচ্ছি। চুপচাপ বসে পড়ো আর আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও। ফাল্গুনী বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল জাগ্রতর দিকে। হয়তো ভেবে নিল কিছু, আর ছক কষে করে নিলে কোনো পরিকল্পনা। তারপর বসে গেল নিজের সিটে। জাগ্রতকে বলল, আমি যদি নিজে থেকে কিছু না বলি তাহলে আপনার 7 দিনে আমায় দিয়ে কিছু বলানোর, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। জাগ্রত শুধু চেয়ে রইল আর এক দীর্ঘশ্বাস টেনে নিল। কোনো জবাব দিল না। ফাল্গুনী বলল, আপনার সমস্ত প্রশ্নগুলো যদি সাজিয়ে একের পর এক একবারে বলে ফেলতে পারেন তাহলে তার উত্তর আমি দেব, অন্যথায় নয়। আর হ্যাঁ, কোনো প্রশ্ন বাকি রয়ে গেলে বা ভুলে গেলে সেটা পরে রিপিট করতে পারবেন না। বলুন রাজি? ফাল্গুনী এমন যুক্তিহীন কথার পৃষ্ঠে প্রত্যুত্তর করল না। জাগ্রত যে কোনো শর্তেই সে রাজি। তা এক চুলো সময় নষ্ট করল না প্রশ্নের বহর সাজাতে। তৎক্ষণাৎ বলে উঠল, সেপারেশন পর থেকে পর্যন্ত কোথায় কোথায় ছিলে, কার সাথে ছিলে? হঠাৎ করে সেপারেশনের দিন পুরো পরিবার মিলে গায়েব কেন হয়েছিলে? আর আমার পরে তোমার জীবনে কি কোনো পুরুষ এসে থাকলে সে কি সোহাগ তোমাকে ভালোবাসে? তুমি কি সোহাগকে ভালোবাসো? শেষ প্রশ্নে অজস্র দীর্ঘশ্বাস, বুক ফাটা আর্তনাদের তীব্র গন্ধ যেন বেশি বেড়াচ্ছে। যে গন্ধ খেয়ে হারালো ফাল্গুনী। তবু সংযত করল নিজেকে। বেশ মনোযোগ দিয়ে জাগ্রত সমস্ত কথা শুনল। তারপর বলল, আপনি তাহলে এইটুকু জানেন আর এইটুকুই আপনার অভিযোগ? এইটুকু জানেন মানে কি? হ্যাঁ। কী হলো? উত্তর দাও। আচ্ছা, এতগুলো প্রশ্ন হয়তো ভুলে গেছো। তাকে আমি মনে করে দিয়েছি। তার দরকার নেই। আমি সহজে কিছু বলি না। 4 বছর আগের অতীতে এখন বলতে পারলাম না। সদ্য শ্রবণ করা প্রশ্নগুলো কি করে ভুলি? তাহলে বলো। এক্ষুনি যে বলতে হবে এমন কোনো কথা ছিল না। বলবো বলেছি, তবে তা কবে বা কখন বলবো তা বলিনি। বলেছি কি? জাগ্রত ক্রোধে গর্জন করে বলল, তাহলে বলতে কেন বললে? ফাল্গুনী সোজা সাপটা জবাব, জেনে নিলাম আপনি ঠিক কতটা জানেন আর কতটা জানতে চান। জাগ্রত ক্রুদ্ধ হলো। ক্রোধে তার গায়ে যেন ঈষৎ কাঁপছে। কঠিন দাঁছে জট করে উঠে পড়ল সিট থেকে। আর এক সিট সামনে খালি হওয়া সিটটায় গিয়ে বসে পড়ল দপ করে। ফাল্গুনী স্বস্তির শ্বাস নিল। সিটে মাথা এলিয়ে দিয়ে বুকে হাত দিল। হৃদস্পন্দনের হিসাব নিকাশ করতে। হিসেব বড্ড গরমিল লাগছে, যেন হৃদয় থেকে কেউ দুক করা কম্পন যন্ত্র চুরি করে নিয়েছে। তাই হৃদয়ের কম্পন বিকৃত হিসেবে এত গরমিল। হঠাৎ অনুভব হলো পাশের সিটে কেউ এসে বসেছে। ফাল্গুনী চোখ না খুলে বলে উঠল, ফিরে যখন আসবেন তাহলে গেলেন কেন? আপনি কি সারা জীবন থেকে যেতে বলেছেন? ফাল্গুনী তড়িৎ বেগে চোখ মেলল। গলাটা তো অচেনা। পাশে দৃষ্টি ফেলে দেখতে পায় জাগ্রত নয়, বসে আছে অচেনা একটি ছেলে। চোখ ঘোরালো, আবার চোখে পড়ে জাগ্রত সামনের সিট থেকে সিটের উপর দিয়ে মাথা উঁচু করে চেয়ে আছে হতবাক হয়ে। অচেনা পুরুষ কণ্ঠে বুঝে আন্দোলন শুরু হলো তার বুকে। চলবে। এই ঝগড়াটিতে হয়তো এবার বোর হতে শুরু করেছেন সবাই। আগামী পর্ব থেকে এসব আর তেমন থাকবে না। নতুন মোড় নেবে গল্পের।